রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গাজা যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী 3 ইসরায়েলি পণবন্দীকে রেড ক্রসের মাধ্যমে ইসরায়েলের কাছে হস্তান্তর করল হামাস। পরিবর্তে মুক্তি পেলেন 369 ফিলিস্তিনি বন্দী। গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিকল্প প্রস্তাব আনতে যাচ্ছে আরব দেশগুলো। ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন করতে দেবে না ইসলামী জিহাদ আন্দোলন। বাংলাদেশের সংলাপের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় পর্ব শুরু, জানালেন ডক্টর ইউনূস। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন মানবে না বিএনপি, রিজভির ঘোষণা। এবং ভারতের মণিপুর রাজ্যে বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছে বলে অভিযোগ করল সিপিআইয়ের পলিট ব্যুরো। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনায় আছি আমি বাবুল আখতার। গাজা যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী আজ 3 ইসরায়েলি পণবন্দীকে রেড ক্রসের মাধ্যমে ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে হামাস। আজ সকালে যুদ্ধবিরতি চুক্তির আওতায় 6ষ্ঠ দফা বন্দী বিনিময় করা হয়। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসে অবস্থিত একটি স্থানে 3 ইসরায়েলি বন্দীকে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির কাছে হস্তান্তর করে। গণমাধ্যমে প্রকাশ পাওয়া বেশ কিছু ছবিতে দেখা যায় জিম্মিদের মুক্তি দেওয়ার আগে তাদেরকে ঘিরে রয়েছেন হামাস যোদ্ধারা। এই 3 পণবন্দীর বিনিময়ে আজ ইসরায়েলি বাহিনী 369 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। এদের একাংশ অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে নিজ স্বজনদের কাছে পৌঁছেছেন, বাকিরা গাজার পথে রয়েছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে ভূখণ্ডটির দখল নেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে পরিকল্পনা প্রকাশ করেছেন তার বিকল্প হিসাবে ভিন্ন প্রস্তাব আনার চেষ্টা চালাচ্ছে কয়েকটি আরব দেশ। এ উদ্যোগের নেতৃত্ব দিচ্ছে সৌদি আরব। ফিলিস্তিনের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আরব দেশগুলো বিকল্প প্রস্তাব নিয়ে কাজ করছে বলে বার্তা সংস্থা রয়টার্স খবর দিয়েছে। 10টি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ফিলিস্তিনের ভবিষ্যৎ নিয়ে এ মাসেই সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করতে যাচ্ছে সৌদি আরব, মিশর, জর্দান ও সংযুক্ত আরব আমিরাতের মতো আরব দেশগুলো। বৈঠকে ফিলিস্তিন নিয়ে খসড়া নানা প্রস্তাব আলোচনা করা হতে পারে। এসব প্রস্তাবের মধ্যে রয়েছে উপসাগরীয় দেশগুলোর নেতৃত্বে ফিলিস্তিন পুনর্গঠন তহবিল গঠন, এছাড়া হামাসকে পাশ কাটিয়ে একটি চুক্তি সম্পাদন করা, গাজা থেকে ফিলিস্তিনিদের নির্মূল করে জর্দান ও মিশরে পুনর্বাসনের ট্রাম্পের পরিকল্পনায় আরব বিশ্বের দেশগুলো বড় ধরনের ধাক্কা খেয়েছে। গাজাবাসী ফিলিস্তিনি নাগরিকদের জোর করে এই উপত্যকা থেকে বিতাড়িত করার মার্কিন পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন। তেহরানে নিযুক্ত ওই আন্দোলনের প্রতিনিধি নাসের আবু শারিফ বলেছেন, ফিলিস্তিনিরা কোনোদিনও মার্কিন যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা মেনে নেবে না। আবু শারিফ ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে পরিকল্পনা উত্থাপন করেছেন তা নতুন কিছু নয়, বরং এটি একটি ইহুদিবাদী প্রকল্প যার স্বপ্ন ইসরায়েলের প্রতিষ্ঠা লগ্ন থেকে তেল আবিব দেখে আসছে। ইসলামী জিহাদের এই প্রতিনিধি বলেন, পশ্চিমা দেশগুলো বিগত 107 বছর ধরে ফিলিস্তিনি জনগণকে তাদের ঘরবাড়ি থেকে বিতাড়িত করে তাদের জায়গায় ইহুদিবাদীদেরকে বসবাস করার অনুমতি দিয়ে এসেছে। তবে গাজা নিয়ে তাদের অতীত পরিকল্পনাগুলো যেভাবে ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও তেমনি ব্যর্থ হতে বাধ্য।
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির প্রধান কৌশলী করিম খানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্ট এবং হামাস নেতা ইয়াহিয়া সিনিয়রের বিরুদ্ধে সম্প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। এতে ক্ষোভ প্রকাশ করে ইসরায়েল। মূলত সেই ক্ষোভ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়ে আইসিসির উপরে এসে পড়েছে। এই নিষেধাজ্ঞা আরোপের মধ্য দিয়ে ট্রাম্প প্রশাসন আবারও কূটনীতির পরিবর্তে বাহু শক্তির উপর নির্ভর করল। ট্রাম্পের সরকার আগেই আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার মার্কিন অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়, ব্রিটিশ নাগরিক করিম খানের বিরুদ্ধেও নিষেধাজ্ঞার নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প। এতে বলা হয়, আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খানকে ব্লকড পারসনস লিস্টে যুক্ত করা হয়েছে। ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, আমেরিকা অথবা ইসরায়েল কেউ আইসিসির সদস্য নয়, ফলে তাদের বিরুদ্ধে বিচার করার ইখতিয়ার নেই আইসিসির। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারতে একযোগে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায় শেষ হয়ে রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় পর্ব শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। আজ জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে তিনি একথা বলেন। ড ইউনূস বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাস পার হয়ে গেল, প্রথম অধ্যায় শেষ। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম। প্রথম ছিল প্রস্তুতি পর্ব। সরকারের দ্বিতীয় পর্ব প্রসঙ্গে তিনি বলেন, আমরা যেন এমন একটি দেশ গড়তে পারি যেটা সুশৃঙ্খলভাবে চলবে, যে আইনি কাঠামোর মাধ্যমে, যে প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে স্বৈরাচারী সরকারের সুযোগ পেয়েছিল, সেই কাঠামো থেকে যেন আমরা পূর্ণরূপে বেরিয়ে চলে আসতে পারি। যারা আত্মত্যাগ করেছে তারা আমাদের নির্দেশ করে গেছে, আমরা যেন সেসব আইন কানুন পাল্টে ফেলে নতুন বাংলাদেশের জন্য প্রস্তুত হই বলে জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণতান্ত্রিক সরকার গঠনের জন্য জাতীয় নির্বাচন আগে দিতে হবে। তিনি বলেন, আমরা প্রত্যাশা করি এই সরকার জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেবে জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে, আর এটা এই সরকারের প্রধান দায়িত্ব। গণতান্ত্রিক সরকার গঠনের জন্য জাতীয় নির্বাচন আগে দিতে হবে, এটা এখন দেশের মানুষের প্রত্যাশা। আজ দুপুরে কুমিল্লার মেঘনা উপজেলার মানিক চর এলে উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন রিজভী। স্থানীয় সরকার নির্বাচন আগে আয়োজনের বিষয়ে রিজভী আরও বলেন, রাজনৈতিক দলের যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে ও যাদের দমন পীড়ন করেছে শেখ হাসিনা, তাদের প্রতি কি আপনাদের বিশ্বাস নেই? গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন না হয়ে ক্ষমতায় টিকে থাকলে বিএনপির নেতা কর্মীদের ফাঁসি দিতেন বলে মন্তব্য করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী। জনগণের স্বার্থে ভারতের মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়নি। বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছে বলে সিপিআই পলিট ব্যুরোর এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। শুক্রবার সিপিআইএম পলিট ব্যুরোর বিবৃতিতে নির্দিষ্ট সময়ে নির্বাচনের দাবি জানানো হয়েছে। গত বৃহস্পতিবার মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। বুধবারের মধ্যে বিধানসভা ডাকার কথা ছিল, কিন্তু বিজেপির নির্দেশে বিধানসভার বাজেট অধিবেশন পিছিয়ে দেন রাজ্যপাল। পলিট ব্যুরো বলেছে, রাজ্যের ডবল ইঞ্জিন সরকারের মেয়াদে গত 2 বছর ধরে অশান্ত ছিল মণিপুর। মণিপুরে অশান্তির প্রধান দায় মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের। তার পক্ষপাতিত্বমূলক আচরণের বিষয়টি এখন আদালতে বিবেচনাধীন। বীরেন সিংয়ের বিরুদ্ধে প্রমাণও দেওয়া হয়েছে আদালতে। সে কারণে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন তিনি। পলিট ব্যুরো বলেছে, রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্বাচন সংগঠিত করতে হবে। শ্রোতা বন্ধুরা, যাচ্ছে একটি সংক্ষিপ্ত বিরতিতে, সঙ্গে থাকুন। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
আবারও ফিরছি বিশ্ব সংবাদে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে খনি শ্রমিকদের উপর ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এক বিবৃতিতে ওই নিন্দা জানিয়ে বলেছেন, বিশ্বের যে কোনো স্থানে সন্ত্রাসী হামলা হোক না কেন তার বিরুদ্ধে তেহরানের দৃঢ় অবস্থান অটল থাকবে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের হান্নাই এলাকায় গতকাল খনি শ্রমিকদের বহনকারী একটি যাত্রীবাহী বাসে দুর্নিয়ন্ত্রিত বোমা হামলায় অন্তত 11 জন নিহত ও অপর 7 জন আহত হন। কোনো ব্যক্তি বা গোষ্ঠী ওই হামলার দায়িত্ব স্বীকার করেনি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তার বিবৃতিতে নিহত খনি শ্রমিকদের পরিবারবর্গের প্রতি শোক ও সমবেদনা জানান এবং আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করেন। এ ধরনের সন্ত্রাসী হামলা প্রতিহত করার জন্য আঞ্চলিক সহযোগিতা গড়ে তোলার আহ্বান জানান বাকাই। ইরান ও পাকিস্তানের দীর্ঘ যৌথ সীমান্ত রয়েছে এবং দুদেশ সীমান্ত অতিক্রমী সন্ত্রাসবাদের বিরুদ্ধে বেশ কয়েকবার যৌথ অভিযান চালিয়েছে। ইহুদিবাদী ইসরায়েল লেবাননের নাগরিকদের বহনকারী একটি ইরানি যাত্রীবাহী বিমানকে যে হুমকি দিয়েছে তাকে লেবাননের স্বাধীনতা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে তেহরান। ইসরায়েলি হুমকির কারণে লেবাননের রাজধানী বৈরুতগামী ইরানি যাত্রীবাহী বেসামরিক বিমানের 2টি ফ্লাইট বাতিল হয়ে যাওয়ার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এই নিন্দা জানান। তিনি শুক্রবার এক বিবৃতিতে বলেন, ইসরায়েলি হুমকির কারণে বৈরুত বিমানবন্দরের স্বাভাবিক ফ্লাইটের ওঠানামা ব্যাহত হয়েছে। এর আগে ইসরায়েলি চাপের মুখে লেবাননের পরিবহন মন্ত্রী ইরানের যাত্রীবাহী 2টি ফ্লাইটের যাত্রা বাতিল করে দেন। ফ্লাইট দুটিতে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর জন্য তহবিল স্থানান্তর করা হচ্ছিল বলে তেল আবিব অভিযোগ করেছে। ইহুদিবাদী ইসরায়েল যাতে ইরানি বিমানের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে সে ব্যবস্থা নেওয়ার জন্য ইসমাইল বাকাই ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন বা ICO এর প্রতি আহ্বান জানিয়েছেন। যুদ্ধবিধ্বস্ত সুদানের লোহিত সাগর উপকূলে নৌঘাঁটি গড়বে রাশিয়া। এ নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে খার্তুম। ফলে রাশিয়ার নৌঘাঁটি গড়ার ক্ষেত্রে আর কোনো বাধা নেই। নৌঘাঁটি স্থাপন নিয়ে একটি চুক্তির বিষয়ে সাবেক প্রেসিডেন্ট ওমর আল বশিরের সঙ্গে আলোচনা করেছিল রাশিয়া, তবে সামরিক অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন তিনি। পরে সামরিক সরকার বিষয়টির পুনর্মূল্যায়নের কথা জানায়। গত বুধবার সুদানের পররাষ্ট্রমন্ত্রী আলী ইউসুফ বলেন, চুক্তি সই হয়েছে। একটি বন্দর স্থাপন নিয়ে রাশিয়ার সঙ্গে তারা পুরোপুরি একমত। চুক্তিটি এখন শুধু অনুমোদন বাকি রয়েছে। হর্ন অব আফ্রিকা উপকূলে আগে থেকে আমেরিকা, চীন ও ফ্রান্সের নৌবাহিনীর উপস্থিতি রয়েছে। এটি গুরুত্বপূর্ণ কৌশলগত বাণিজ্যিক পথ। মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইউসুফ বলেন, রাশিয়ার নৌঘাটির বিষয়ে চুক্তি নিয়ে সুদান ও রাশিয়া সমঝোতায় পৌঁছেছে। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।